আজকের কাহিনী সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু ও ম্যাকাও। 7ই জুন। বেশ কিছুদিন থেকেই আমার মন মেজাজ ভালো যাচ্ছিল না। আজ সকালে একটা আশ্চর্য ঘটনার ফলে আবার বেশ উৎফুল্ল বোধ করছি। আগে মেজাজ খারাপ হওয়ার কারণটা বলি। প্রফেসর গজানন তরফদার বলে এক বৈজ্ঞানিক কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ভদ্রলোক যাবেন হাজারিবাগ। আমার নাম শুনে আমার বই পড়ে এসেছিলেন আমার সঙ্গে আলাপ করতে এবং আমার ল্যাবরেটরিটা দেখতে। এর আগে অন্য কোনো বৈজ্ঞানিক যে আসেননি তা নয়, প্রায় সব দেশের বৈজ্ঞানিকরাই ভারতবর্ষে এলে একবার আমার ল্যাবরেটরিটা ঘুরে যান। এক নরওয়েজীয় প্রাণীতত্ত্ববিদ তো প্রায় 1 মাস কাটিয়ে গেছিলেন আমার এখানে। কিন্তু এ লোকটি যেন অন্য রকম। এর হাবভাব যেন কেমন কেমন, বড্ড বেশি খুঁটিনাটি প্রশ্ন এবং চাহনিতে এমন একটা চঞ্চল ও তীব্র ভাব, যেন দৃষ্টি দিয়েই আমার গবেষণার সব কিছুর রহস্য আয়ত্ত করে ফেলবেন। মৌলিক গবেষণা নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে একটু রেষারেষি থাকতে বাধ্য। আমি যেসব তথ্য বছরের পর বছর চিন্তা করে অঙ্ক কষে মাথার ঘাম পায়ে ফেলে আবিষ্কার করেছি, তা কেউ এক প্রশ্নের জবাবেই সব জেনে যাবে, এটা আশা করাটাই তো অন্যায়। অথচ ভদ্রলোকের যেন সেই রকমই একটা মতলব। আমার চেহারা দেখে আমাকে বোধহয় নিরীহ গোবেচারা বলেই মনে হয়, বলে সরাসরি এসব প্রশ্ন করার সাহস হয় কী করে, আর প্রশ্ন করলেও তার জবাব পাওয়ার আশা করে কী করে। আমি আবার সে সময়টা একটা আশ্চর্য ওষুধ নিয়ে গবেষণা করছিলাম। সেই ওষুধটা খেলে যে কোনো প্রাণী অদৃশ্য হয়ে যেতে পারে। ওষুধে পুরো কাজ তখনও দিচ্ছিল না। যে গিনিপিগটার ওপর পরীক্ষা করছিলাম, সেটা ওষুধ খাওয়ার পর ঠিক 17 সেকেন্ডের জন্য একটু স্বচ্ছ ঝাপসা চেহারা নিচ্ছিল, সম্পূর্ণ অদৃশ্য হচ্ছিল না। কোনো উপাদানে একটু গণ্ডগোল ছিল এবং সেই কারণে আমার মনটা উদ্বিগ্ন ছিল। সেই সময় এলেন তরফদার মশাই। তার প্রশ্নমানের ঠেলা সামলাতে সেদিন আমাকে রীতিমতো বেগ পেতে হয়েছিল। আর সে কি বেয়ারা রকমের কৌতূহল! আর ওষুধপত্রের বোতল হাতে ছিপি খুলে শুঁকে না দেখা অবধি তার যেন শান্তি নেই। তবে একটা জিনিস টের পেয়ে মজা লাগছিল, আমার নিজের তৈরি ওষুধের প্রায় একটিও প্রফেসর তরফদার চিনে উঠতে পারছিলেন না। অর্থাৎ সেগুলো কি কি জিনিস মিশিয়ে যে তৈরি হয়েছিল তা তিনি মোটেই আন্দাজ করতে পারছিলেন না। আমি অবশ্যই আমার খাতাপত্রগুলো তাকে ঘাঁটতে দিইনি। অর্থাৎ তার মধ্যেই অদৃশ্য হওয়ার ওষুধের ফর্মুলা এবং সেই সম্বন্ধে আমার গবেষণার যাবতীয় নোট ছিল। সেই খাতাটা আমি সব সময় চোখে চোখে রাখছিলাম। কথা বলতে বলতে হঠাৎ একটা রেজিস্ট্রি চিঠি এসে পড়াতে এবং আমার চাকর প্রহ্লাদ বাড়িতে না থাকাতে আমাকে 2 মিনিটের জন্য উঠে বাইরে যেতে হয়েছিল। ফিরে এসে দেখি তরফদার খাতাটা খুলে আমার লেখা গ্রুগ্রাসে গিলছেন। তার হাবভাবে একটা অস্বাভাবিক উত্তেজনা। আমি তার হাত থেকে খাতাটা ছিনিয়ে নেওয়ার অভদ্রতাটা করতে পারলাম না, কিন্তু তার পরিবর্তে বাধ্য হয়ে একটা মিথ্যের আশ্রয় আমাকে নিতে হলো। বললাম, দেখুন, আমি এইমাত্র একটা চিঠি পেয়েছি, তাতে একটা বড় দুঃসংবাদ রয়েছে। আপনি যদি কিছু মনে না করেন, আজ আর আপনার সঙ্গে কথা বলতে পারছি না। এরপরে আরও 2 দিন এসেছিলেন প্রফেসর তরফদার, কিন্তু আমার ল্যাবরেটরিতে তাকে প্রবেশ করা হয়নি। কারণ তিনি এসেছেন জেনে আমি ল্যাবরেটরিতে তালা লাগিয়ে তাকে বৈঠকখানায় বসিয়েছি। ফলে দুবারই ভদ্রলোক চা খেয়ে 5 মিনিট হুসহুস করে আজে বাজে বকে বিদায় গ্রহণ করেছেন। তারপর কবে যে তিনি হাজারিবাগ ফিরে গেছেন জানি না। কদিন আগে বুধবার তার কাছ থেকে একটা চিঠি পেয়েছি। এই চিঠির মর্ম আমার মোটেই ভালো লাগেনি। তরফদার আমার গবেষণা সম্পর্কে একটা চাপা বিদ্রূপের সুরে লিখেছেন যে তিনি আমার কাজে মোটেই ইমপ্রেসড হননি এবং তিনি নিজে একটি অদৃশ্য হওয়ার আশ্চর্য উপায় আবিষ্কার করতে চলেছেন। আমার আবিষ্কারের চেয়ে তার মূল্য নাকি অনেক বেশি। অল্প দিনের মধ্যেই তিনি এই আবিষ্কারের কথা প্রচার করে আমায় টেক্কা দেবেন। আমি চিঠিটা পড়ে প্রথমে হেসে উড়িয়ে দিচ্ছিলাম। তারপর হঠাৎ একটা খটকা লাগলো। যে 2 মিনিট তরফদার আমার খাতা খুলে দেখার সুযোগ পেয়েছিলেন, তার মধ্যে তিনি কি আমার ফর্মুলা সব কণ্ঠস্থ করে ফেলেছেন নাকি? এবং সেটার ভিত্তিতেই কি তিনি নিজে কাজ করে খোদার ওপর খোদকারি করতে চলেছেন? না, অসম্ভব। তরফদারের এমন ক্ষমতা আছে বলে আমার আদৌ বিশ্বাস হয়নি। বরং তাকে আমাকে মোটামুটি সাধারণ স্থলের বৈজ্ঞানিক বলেই মনে হয়েছিল। তবুও চিঠিটা পড়ে আমার মেজাজটা কেমন জানি তেঁতো হয়ে গিয়েছিল। এমন সময় ঘটল এক আশ্চর্য ঘটনা, এবং সেটা ঘটেছে আজই সকালে। ভোর 6:30টায় উশ্রির ধারে বেরিয়ে এসে অভ্যাস মতো আমার বাগানের ফুল গাছগুলো দেখতে গিয়েছি। এমন সময় পূব দিকের দেয়ালের ধারে গোলঞ্চ গাছটার দিকে চাইতেই দেখি গাছটার একটা ডালে চোখ ঝলসানো রঙের খেলা। কাছে গিয়ে দেখি
এক অতিকায় আশ্চর্য সুন্দর ম্যাকাও পাখি গাছটার একটা ডালে বসে আমার দিকে চেয়ে আছে। ম্যাকাও কাকাতুয়া জাতীয় পাখি, কিন্তু আয়তনে কাকাতুয়ার চেয়ে প্রায় 4 গুণ 12। এর আদি বাসস্থান দক্ষিণ আমেরিকা। এত রঙের বাহার পৃথিবীতে আর কোনো পাখির আছে বলে মনে হয় না। দেখলে মনে হয় প্রকৃতি যেন রামধনুর 7টি রং নিয়ে খেলা করতে করতে খেয়াল বসে পাখিটির গায়ে তুলির আঁচড় কেটেছেন। এই পাখি ঘরে রাখলে ঘর আলো হয়ে যাবে। কিন্তু আমার বাগানেও এলো কি করে? আর গাছ থেকে উড়ে এসে আমার কাঁধেই বা বসবে কেন এ পাখি? যাই হোক, ইনি আমার পোষা না হলেও আমার কাছে থাকতে এর কোনো আপত্তি হবে বলে মনে হয় না। আমি ম্যাকাওটিকে কাঁধে নিয়ে বাড়ির ভেতর চলে এলাম। তারপর আমার ল্যাবরেটরিতেই সেটাকে রাখবার ব্যবস্থা করলাম। ল্যাবরেটরিতেই আমার অধিকাংশ সময় কাটে। পাখিটাকে চোখে চোখে রাখার সুবিধা হবে। একবার মনে হয়েছিল যে আমার ওষুধপত্রের উৎকট গন্ধে হয়তো এর আপত্তি হবে, কিন্তু সে টু শব্দটি করল না। আমার বেড়াল নিউটন 2-1বার ফ্যাঁস করেছিল বটে, কিন্তু পাখির দিক থেকে কোনো রকম বিরক্তি বা শত্রুতার লক্ষণ না দেখে সে চুপ করে গেল। কিছুদিন পরেই হয়তো দেখব পরস্পরের মধ্যে বেশ বন্ধুত্ব হয়েছে। সকালে 2টো ক্রিম কেকার বিস্কুট খেয়েছে পাখিটা। তারপর তার উপযুক্ত খাদ্যের ব্যবস্থা করেছি। প্রহ্লাদ প্রথমে যেন হকচকিয়ে গিয়েছিল, তারপর সেও পাখিটাকে মেনে নিয়েছে। আমার বিশ্বাস কয়েকদিনের ভেতর প্রহ্লাদও পাখিটাকে আমার মতো ভালোবেসে ফেলবে। আমার ল্যাবরেটরিতে কাজ করতে করতে অনেকবার পাখিটার দিকে চোখ পড়ে গেছে। প্রতিবারই দেখেছি সে একদৃষ্টে আমার দিকে চেয়ে আছে। কার পাখি কোত্থেকে এলো কে জানে। 19শে জুন। আজ এক অদ্ভুত ঘটনা। গিনিপিগের খাঁচা থেকে টেবিলে এনে ওষুধের বোতলটি হাত থেকে নামিয়ে রেখেছি, এমন সময় হেঁড়ে কর্কশ গলায় প্রশ্ন এলো, কে কাচ্চা? আমি চমকে এদিক ওদিক থেকে ম্যাকাওটার দিকে চাইতে সেটার ঠোঁটটা নড়ে উঠল। কে কাচ্চা? কে কাচ্চা? আমি তো অবাক, এই যে কথা বলে, শুধু কথা নয়, এমন স্পষ্ট কথা আমি পাখিটার মুখে কখনোই শুনিনি। আমি কিছুক্ষণ ফ্যাল করে ম্যাকাওটার দিকে তাকিয়ে রইলাম। তারপর পাখিটার মুখ থেকে একটা শব্দ বেরোলো, যেটা হ্যাঁ হাসি ছাড়া আর কিছুই হতে পারে না। আমার হাতের বোতলটা হাতেই রয়ে গেল। তারপর দেখি ম্যাকাওটার ঠোঁট আবার নড়ছে। ওটা কি? ওটা কি? ওটা কি? এবার আমার হাসির পালা। ম্যাকাওটা জানতে চায় বোতলে কি আছে। আমার হাসি শুনে ম্যাকাও মশাই যেন একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর গলার স্বরটিকে আরেকটু কর্কশ করে কথা হলো, হাসির কি? হাসির কি? হাসির কি? না, একে সিরিয়াসলি না নিলে বোধহয় ইনি অসন্তুষ্ট হবেন। আমি গলাটা খাঁকড়ে নিয়ে বললাম, এতে একটা ওষুধ আছে, সেটা যে খাবে সে অদৃশ্য হয়ে যাবে। বটে? বটে? হ্যাঁ, এখন খেলে ঘন্টা 5-এর জন্য অদৃশ্য। অনুপানে তফাৎ করলে সময় বাড়ানো কমানো যেতে পারে। ম্যাকাওটা কিছুক্ষণ চুপ করে একটা শব্দ করলো, সেটা ঠিক মানুষের গমের গলা বলার মতো শোনালো। তারপর আবার প্রশ্ন, কি ওষুধ? কি ওষুধ? আমি কোনো মতে হাসি চেপে বললাম, এখনো নাম দিইনি, কি কি মিশিয়ে তৈরি সেটা বলতে পারি। এক্সট্রাক্ট অফ গরগানা সস, প্যারানাইয়াম পোটেন্টেট, সোডিয়াম বাইকার্বনেট, বাবুইয়ের ডিম, কাঁদালের রস আর টিনচার আয়োডিন। ম্যাকাও এবার চুপ। দেখলাম সে এক দৃষ্টে ল্যাবরেটরির মেঝের দিকে চেয়ে আছে। আমি এবার বললাম, তুমি এমন আশ্চর্য কথা বলতে শিখলে কি করে? ম্যাকাও নির্বাক। আমি আবার বললাম, কি করে শিখলে? আমার মনে হলো ম্যাকাওয়ের ঠোঁটটা নড়ে উঠল, কিন্তু কথা বেরোলো না। পড়ে পাওয়া এই বিচিত্র পাখি যে আবার কথা বলতে পারবে তো ভাবাই যায়নি। এটা একেবারে ফাউ। 22শে জুন। আজই আধ ঘন্টা আগে রাতের খাওয়া শেষ করে ল্যাবরেটরির দিকে যাচ্ছি ঘরটায় তালা দেবো বলে, এমন সময় দরজার মুখটাতে আসতে একটা বিড়বিড় করে কথা বলার শব্দ পেলাম। এটা ম্যাকাওটারই কথা, কিন্তু আস্তে আস্তে চাপা গলায় বলছে সে। আমি পা টিপে টিপে দরজার কাছে গিয়ে কান পাততেই কথাটা স্পষ্ট এলো, প্যারাইনিয়াম পটেন্টেড,
সোডিয়াম বাইকার্বনেট, বাবুইয়ের ডিম, কাঁদালের রস, 3টা আয়োডিন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 10বার এই নামের আবৃত্তি শুনে তারপর গলা খাঁকড়িয়ে ল্যাবরেটরিতে ঢুকে বললাম, গুড নাইট। ম্যাকাও তার আবৃত্তি থামিয়ে কয়েক সেকেন্ড আমার দিকে চেয়ে থেকে বলল, বুয়েনা নোচে। অর্থাৎ গুড নাইটের স্প্যানিশ অনুবাদ। এর আদি বাসস্থান যে সত্যি দক্ষিণ আমেরিকা সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। ল্যাবরেটরিতে যখন তালা লাগাচ্ছি তখন শুনতে পারলাম আবার আবৃত্তি শুরু হয়েছে। আমি এই অত্যাশ্চর্য পাখির বাকশক্তি আর স্মরণশক্তির কথা ভাবতে ভাবতে ওপরে চলে এলাম। 24শে জুন, আজ বড় দুঃখের দিন। আমার প্রিয় ম্যাকাও পাখিটি উধাও হয়েছেন। উধাও মানে অদৃশ্য নয়, অর্থাৎ আমি তার উপর কোনো বৈজ্ঞানিক পরীক্ষা করিনি। সে সত্যি সত্যি কোথাও যেন চলে গেছে। এটা তার হঠাৎ আবির্ভাবের মতোই রহস্যজনক। সকালে ল্যাবরেটরির দরজা খুলে দেখি উত্তর দিকে জানলার পাশে রাখা লোহার দাঁতটা খালি। পাখিটার উপর আমার এতই বিশ্বাস ছিল যে তাকে চেন দিয়েও বেঁধে রাখিনি। আমার স্পষ্ট মনে আছে জানলাটার আমি নিজে হাতে ছিটকিনি লাগিয়েছিলাম। এখন দেখি জানলাটা খোলা। গড়াদের ফাঁক দিয়ে কসরত করে বেরিয়ে যাওয়া পাখিটার পক্ষে অসম্ভব নয়, কিন্তু ছিটকিনি খুলল কে? তাহলে কি ম্যাকাও বাবাজি তার বিরাট ঠোঁট দিয়ে নিজে নিজেই এ কর্ম করেছেন? কিন্তু এত পোষা পাখি, খাদ্য বা যত্নেরও তো কোনো অভাব ছিল না, সেই পাখি পালাবে কেন? আমার মনটা খারাপ হয়ে গেল। একটা টকটকে লাল পালক পড়েছিল জানলাটার কাছে মেঝেতে। আমি সেটাকে যত্ন করে তুলে রেখে দিলাম। তারপর ল্যাবরেটরি বন্ধ করে দোতলায় এসে চুপ করে শোবার ঘরের জানলার ধারে আমার বেতের চেয়ারটায় বসে রইলাম। বিকেলে আমার প্রতিবেশী অবিনাশবাবু এসেছিলেন। চা খেতে খেতে এমন বকবক শুরু করলেন যে একবার ইচ্ছে হলো আরেকবার এক পেয়ালা চা অফার করে তার সঙ্গে একটু নতুন ওষুধ মিশিয়ে দিয়ে তাকে একটু শিক্ষা দিই, কিন্তু সেটার প্রয়োজন হলো না। ভদ্রলোক যেন আমার মেজাজের কথা অনুমান করে নিজেই বিদায় নিয়ে চলে গেলেন। শুধু পাখির রহস্যের সমাধান হলো না বলে নয়, পাখিটার উপর সত্যি মায়া পড়েছিল, তাই আমার এই মনের এই অবস্থা। কাল থেকে আবার ওষুধটা নিয়ে পড়তে হবে। আমি জানি একমাত্র কাজই আমার এই বন্ধু বিচ্ছেদের দুঃখ ভুলতে সাহায্য করবে। 21শে জুলাই, আজকের ঘটনা যেমনই রোমাঞ্চকর তেমনই অবিশ্বাস্য। কজন বৈজ্ঞানিকের জীবনে এমন সব চিত্তাকর্ষক ঘটনা ঘটেছে জানতে ইচ্ছে করে। কদিন থেকেই বৃষ্টি হওয়ার ফলে একটু ঠান্ডা পড়েছিল। অশ্রির ধারে সকালটায় বেশ আরাম বোধ করছিলাম, তাই বোধহয় বেড়ানোর মাত্রাটা আজ একটু বেশি হয়ে গিয়েছিল। বাড়ি যখন ফিরছি তখন প্রায় 7টা বাজে। প্রহ্লাদের তখনও বাজার থেকে ফেরার কথা নয়, তাই বাড়ির কাছাকাছি এসে সদর দরজাটা খোলা দেখে মনে কেমন জানি খটকা লাগলো। তাড়াতাড়ি এগিয়ে এসে বুঝতে পারলাম তালাটা স্বাভাবিকভাবে খোলা হয়নি, কোনো বৈজ্ঞানিক উপায়ে উত্তাপের সাহায্যে গলিয়ে সেটাকে খোলা হয়েছে। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। দৌড়ে বাড়ির ভেতর গিয়ে প্রথমেই চোখে পড়ল নিউটনকে। সে বৈঠকখানার এক কোণে সজারুর মতো লোম খাড়া করে দাঁড়িয়ে আছে। নিউটনের এমন সন্ত্রস্ত ভাব আমি আর কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না। আর একটা শব্দ শুনলাম আমার ল্যাবরেটরির দিক থেকে। কে যেন আমার জিনিসপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। আমি ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে ল্যাবরেটরিতে ঢুকেই এক আশ্চর্য দৃশ্য দেখতে পেলাম। আমার ফ্লাস্ক, রিটর্ট, টেস্ট টিউব ইত্যাদি গবেষণার যাবতীয় সরঞ্জাম সব চারদিকে ছড়ানো। আলমারি খোলা, বইপত্র সব ধুলোয় লুটোপুটি। ওষুধের বোতল খোলা অবস্থায় টেবিলে পড়ে তার থেকে ওষুধ বেরিয়ে টেবিলের গা বেয়ে চুইয়ে চুইয়ে টপটপ করে মেঝেতে পড়ছে। আমার আর একটা পরমূর্তি আশ্চর্য দৃশ্য চোখে পড়ল। আমার এক গোছা নোটসের খাতা শূন্যে এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে হঠাৎ জানলার দিকে উড়ে গেল। জানলার শিকগুলোকে দেখি গলিয়ে খুলে ফেলা হয়েছে। আমি কয়েক সেকেন্ড হতভম্ব থেকে তারপর সম্বিত ফিরে পেয়ে এক লাফে আমার জিনিসপত্র ডিঙিয়ে জানলার কাছে গিয়ে আমার খাতাগুলোর ওপর ঝাঁপিয়ে পড়লাম। তারপর এক বিচিত্র যুদ্ধ। কোন এক অদৃশ্য ডাকাতের সঙ্গে চলল আমার ধস্তাধস্তি। লোকটা তেমন জোয়ান নয়, সে অদৃশ্য হওয়ায় তার সঙ্গে যুঝতে আমার বেশ বেগ পেতে হচ্ছিল, কিন্তু আমিও ছাড়বার পাত্র নই। ওই খাতাগুলোই আমার প্রাণ। ওতে রয়েছে আমার 40 বছরের বৈজ্ঞানিক জীবনের সমস্ত ফলাফল। মরিয়া হয়ে শরীরের সমস্ত বল প্রয়োগ করে বেপরোয়া কিল ঘুষি লাথি মেরে খাতাগুলো উদ্ধার করার পর মুহূর্তেই লোকটা জানলা টপকিয়ে বাইরের বাগানে গিয়ে পড়ল।
আমি কোনো মতেই জানলার কাছে মুখ বাড়িয়ে দেখি বাগানের ঘাসের ওপর দিয়ে একটা পায়ের ছাপ পাঁচিলের দিকে এগিয়ে চলেছে। তারপরই কানে এলো এক পরিচিত পাখির কর্কশ কণ্ঠস্বর ও ডানার ঝটপটানি। পূর্ব দিকের পাঁচিল বেয়ে উঠে তখন লোকটা পালাবার চেষ্টা করছে, কারণ পাঁচিলের ফাটল থেকে যে অসত্যের চারা বেরিয়েছিল সেইটা চোখের সামনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আর সেই সময় শুনলাম এক মানুষের গলার আর্তনাদ। এই গলা আমার চেনা গলা, এই গলা প্রফেসর গজানন তরফদারের। অদৃশ্য ম্যাকাও অদৃশ্য প্রফেসর তরফদারকে আক্রমণ করেছে। পাঁচিলের গা দিয়ে রক্তের ধারা নেমে আসছে বাগানের ঘাসের দিকে। তারপরেই শব্দ হলো ধূপ। প্রফেসর তরফদার পাঁচিল টপকে ওপাশের জমিতে পড়েছেন। তারপর সব শেষে পলায়মান পায়ের শব্দ। আমি জানলার পাশের চেয়ারটায় ক্লান্তভাবে বসে পড়লাম। বুকে হাত দিয়ে বুঝলাম হৃদস্পন্দন রীতিমতো বেড়ে গেছে। এইবারে একটা ঠং শব্দ শুনে মাথা তুলে দেখি ম্যাকাওয়ের দাঁতটা ঈষৎ কম্পমান। বাবাজি ফিরে এসেছেন। বুয়েনা দিয়া, বুয়েনা দিয়া। আমি ইংরেজিতে উত্তর দিলাম, গুড মর্নিং, ব্যাপারটা কি? ফিরেছি, ফিরেছি। সে তো দেখতেই পাচ্ছি, থরি শুনতে পাচ্ছি। চোর, 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 চোর। কে? তরফদার। তাকে তুমি চিনলে কি করে? ম্যাকাও যা বলল তা থেকে আশ্চর্য কাহিনী প্রকাশ পেল। তরফদার গিয়েছিলেন ব্রাজিলে বছরখানেক আগে। সেখানে এক সার্কাস থেকে এই পাখিটি তিনি নিয়ে আসেন, তাও চুরি করে। 17টি বিদেশি ভাষা জানা অলৌকিক স্মৃতিশক্তি সম্পন্ন এই ম্যাকাওটিকে নিয়ে সেই সার্কাসে খেলা দেখাতে এক বাজিগর। কাজী তার বুদ্ধি ও বাকশক্তির ব্যাপারে তরফদারের কোনো কৃতিত্ব নেই, যদিও ম্যাকাও বাংলা শিখেছে তরফদারের কাছেই। তরফদার পাখিটিকে আমার গোলঞ্চ গাছের ডালে রেখে যান, যাতে সে আমার সঙ্গে থেকে আমার ফর্মুলা সংগ্রহ করে তারপর তার কাছে গিয়ে তাকে সেই ফর্মুলা বলে দেয়। অদৃশ্য হওয়ার ওষুধের উপাদানগুলি ম্যাকাওটির কাছ থেকে জেনে নিয়ে তারপর তাই দিয়ে 10 ঘন্টা অদৃশ্য থাকবার মতো একটা মিক্সচার তৈরি করে সেটা পান করে তরফদার নিজেকে অদৃশ্য করে ফেলেন। সেই সময় ম্যাকাওটি তরফদারের হাবভাব লক্ষ্য করে বুঝতে পারে যে এবার তিনি তার পোষা পাখিটিকে হত্যা করার ফন্দি করেছেন, কারণ তার ভয় হয়েছে যে প্রকৃতি ভবিষ্যতে অন্য কোনো বৈজ্ঞানিকের কাছে ফর্মুলাটি ফাঁস করে দিতে পারে। অদৃশ্য তরফদারের আলমারি খুলে যখন তার ভেতর থেকে বন্দুক এবং টোটা বেরিয়ে আসে এবং সেই সময়টি ম্যাকাওটি আত্মরক্ষার আর কোনো উপায় না দেখে ঠোঁটের এক কামড়ে ওষুধের বোতলটি খুলে ফেলে ঢকঢক করে খানিকটা ওষুধ গিলে ফেলে অদৃশ্য হয়ে যায়। তরফদার এদিক ওদিক গুলি চালিয়ে ঘরের দেয়াল ক্ষতবিক্ষত করা ছাড়া আর কিছু করতে পারেননি। তারপর সেই অদৃশ্য অবস্থাতেই গাড়ি চালিয়ে তরফদার হাজারিবাগ থেকে গিরিডি চলে আসেন। গাড়ির পেছনের সিটে যে ম্যাকাওটি বসেছিল তিনি টেরই পাননি। গিরিডি পৌঁছে গাড়িটা একটু দূরে রেখে শেষ রাত্রির থেকে আমার বাড়ির কাছে একটি ঝোপড় আড়ালে ওত পেতে বসে থাকা এবং আমিও প্রহ্লাদ বাড়ি থেকে বেরিয়ে যাওয়া গেলে তখন ডাকাতির তোড়জোড় করেন। আমি জিজ্ঞেস করলাম, ডাকাতির সময় তুমি কোথায় ছিলে? বাইরে, বাইরে, তোমার কাছে। তারপর? ও বেরোলেই ধরলাম, চোর, 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 চোর। আর আমি? ভালো, ভালো, এখানেই থাকবো। বেশ তো, থাকো না। আর কোনো বৈজ্ঞানিকের সঙ্গে দোস্তি নেই তো? আমার ফর্মুলা অন্যের কাছে পৌঁছবে না তো? ম্যাকাও আবার সেইভাবে অট্টহাস্য করল। জিজ্ঞেস করলাম, ওষুধ কটায় খেয়েছো? রাত 10টা। বটে, এখন তো 8টা বাজে, 10 ঘন্টা তো হয়ে এলো। তা তো বটেই। হ্যাঁ, 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 হ্যাঁ। সেই হাসির সঙ্গে সঙ্গেই দেখলাম আমার ঘরটা আস্তে আস্তে আলো হয়ে উঠল। সূর্যের আলো নয়, ম্যাকাওয়ের বহু বিচিত্র পালকের চোখ ঝলসানো রঙের আলোয় আমার ল্যাবরেটরির চেহারা ফিরে গেল। আর আমি আমার খাতাগুলো ঝাড়তে ঝাড়তে চেয়ার থেকে উঠে পড়ে ম্যাকাওটার মাথায় হাত বুলিয়ে বললাম, থ্যাংক ইউ। ম্যাকাও বলল, গ্রাসিয়া, গ্রাসিয়া।